নমস্কার, আমি লেখক মানিক ফকির বলছি। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলোর মধ্যে সাধারণ মানুষের বোঝাবুঝিতে কিছু গোলমাল থাকলেও থাকতে পারে। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর কতটা রাজনৈতিক এবং কতটা আইন সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। মনে রাখবেন, দামাল বাংলা বা আমি মানিক ফকির, আমি ব্যক্তিগতভাবে নাগরিকত্ব বিষয়ে গবেষণা করি। দীর্ঘদিন ধরে আমরা যে কথাগুলো বলেছিলাম সেগুলো আজকে হুবহু মিলে যাচ্ছে যদি আপনারা ঠিকমতো বোঝার চেষ্টা করেন। দেখুন, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটার গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে রাজ্যে সিএএ লাগু হয়ে গেছে, গতকাল থেকে লাগু হয়েছে। এই কথাটার মধ্যে অনেকগুলো অর্থ হতে পারে, কিন্তু মূল অর্থ হচ্ছে সিএ কিন্তু অনেক আগেই লাগু হয়ে গেছে। সিএ 2019 যেটা 2024 সালে তার রুল প্রকাশ হওয়ার পর লাগু হয়েছে। সিএ লাগু না হলে সিএ সার্টিফিকেট পাচ্ছে কি করে? সেই সৎপথেই পাক আর অসৎপথে পাক। তার মানে সিএ লাগু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কথার মধ্যে তার ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। 2, মুখ্যমন্ত্রী বলেছেন যে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন, অর্থাৎ সিএএতে যাদের ছাড় দেওয়া হয়েছে, মানে সেই মানুষগুলো তাদের ভারত সরকার থাকতে দেবে শরণার্থী হিসাবে। এই যে শরণার্থী হিসাবে, এই কথাটা আপনাদের বুঝতে হবে। শরণার্থী কারা? ভারতের আইনে শরণার্থী নেই। ভারত জেনিভা কনভেনশনে অংশ নেয়নি, তাই ভারতের আইনে শরণার্থী নেই। শরণার্থী আছে আন্তর্জাতিক আইনে। ফলে তো আইনে ফাঁক দেওয়ার জন্য দেখবেন সিএ 2019-এ লেখা আছে, who were compelled to seek shelter due to religious persecutions or religious fear, অর্থাৎ যাঁরা ধর্মীয় নির্যাতনের কারণে বা নির্যাতনের ভয়ে এসেছেন তাদেরকে কিছু সুযোগ দেওয়া হবে। তাহলে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে ধর্মীয় নির্যাতনের কারণে এসছে। কোনো মানুষ ভারতবর্ষে যদি ব্যবসার কাজে আসে বা চিকিৎসা করাতে আসে, তাহলে কি সে সিএর যোগ্য? তাহলে যে কোনো লোক যে বাংলাদেশ থেকে এসছে সেই কি সিএর যোগ্য হতে পারে? না, এটাই ফ্যালাসি, এটাই বুঝতে হবে। অর্থাৎ যে আমরা যে কথাটা বলছি, যেটা উদ্বাস্তু নেতারা বলেন না, যেটা বিজেপি নেতারা হয়তো জ্ঞান তো ভুল বলেন না, কিন্তু না জ্ঞানে তো মিথ্যা বলেন না, কিন্তু তারা হয়তো না জেনেই বলছেন। সিএ আবেদন করার আগে একটা পার্ট আছে, যেটা আমরা বারবার বলেছি, সেইটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম। সেই ওয়েবসাইটে ঢুকে লিখতে হবে LTV। 11টা পাতার একটা ডকুমেন্ট আসবে, 8, 9, 10, 11। এই ডকুমেন্টের মধ্যে দেখবেন যে আশ্রয় চাওয়ার জন্য যারা আশ্রয় চাইছেন তাদের আশ্রয় দেওয়ার একটা ব্যবস্থা আছে। তাহলে আশ্রয় চাইতে হবে, চাওয়ার সময় বলতে হবে যে আমি ধর্মীয় নির্যাতনের কারণে এসেছি, তার ডকুমেন্ট দিতে হবে। এমনি ব্যবসা বললে হবে না, ওখানে লেখাই আছে আশ্রয় চাইলে LTVতে আবেদন করবে। LTVর পর ভারত সরকার তাকে LTV যেদিন আবেদন করবেন সেদিন থেকে তিনি কিন্তু আর অবৈধ অনুপ্রবেশকারী থাকলেন না, তিনি হয়ে গেলেন বৈধ বিদেশি। এই বৈধ বিদেশিরা যদি LTV পায় বা যখন LTV পাবেন, তারপর তিনি সহজেই সিএতে আবেদন করলে নাগরিকত্ব পেয়ে যাবেন। কারণ অবৈধ অনুপ্রবেশকারীরা পৃথিবীর কোথাও নাগরিকত্বের আবেদন করতে পারে না। এই সত্যিটা যেটা আমরা চিৎকার করে বলেও মানুষকে বোঝাতে পারিনি। আর একটা জিনিস, সিএ হচ্ছে 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। এটা একটু উনার বলাতে হয়তো ভুল হয়েছে, বা উনি হয়তো
ওনাকে যে বলেছে হয়তো সঠিক বিষয়টা জানেন না, কারণ 2014 পর্যন্ত সিএসএস, তারপরে গত 2025 সালের 4 এপ্রিল সম্ভবত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 পশ্চিমবঙ্গে বা ভারতে চালু হয়। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের 1 সেপ্টেম্বর 2025 একটি রুল প্রকাশ হয়। সেই রুলে আপনারা মোবাইল খুলে গুগল সার্চ করে দেখতে পারেন, সেখানে লিখবেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার 2025। এটা হচ্ছে এক্সামশন অর্ডার, এটা কিন্তু সিএএ নয়। সেখানে একই কথা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ যারা ধর্মীয় নির্যাতনের কারণে বা নির্যাতনের ভয়ে ভারতবর্ষে এসেছেন এবং হু আর কম্পেল টু সিক শেল্টার, আশ্রয় চেয়েছেন, ভারত সরকার তাদেরকে আশ্রয় দেবে। এই আশ্রয়টা কেন দেবে, কী হিসাবে দেবে? আন্তর্জাতিক আইনের শরণার্থী হিসাবে। মনে রাখবেন, এই 14 থেকে 24-এর মধ্যে যারা এসছেন তারা ভারতে কোনো দিনই নাগরিকত্বের আবেদন করতে পারবেন না যতদিন না আইন না হয়, নতুন কোনো আইন। এবং এরা হয়তো ভবিষ্যতে ওয়ার্ক পারমিট পাবেন, মানে কাজ করে খাওয়ার পারমিট পাবেন, যেটা যেমন মায়ানমারে আছে। এদের কাছে এরা ভোট দিতে পারবে না, এরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, এদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড থাকবে না। কিন্তু মুসলমান হলে বা এই 6টা ধর্মের বাইরের লোক হলে তাদের ডিটেনশন ক্যাম্প হবে। এদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, পুলিশ এদেরকে হেকেল করবে না, গ্রেপ্তার করবে না, এইটুকু ছাড়। এইটা একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। আর মুখ্যমন্ত্রী আরেকটি কথা বলেছেন, যেটা আপনাদের হয়তো মনে আছে, সেটা হলো 2015 সালের 14ই মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 14ই মে ভারত সরকার একটা অর্ডার দিয়েছিল ভারতবর্ষের প্রতিটি চিফ সেক্রেটারিকে, প্রত্যেকটা সরকারকে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার সেই অর্ডারটা মানেনি। সেইটাই উনি বলেছেন যে সরকার মানেনি, আমরা মানলাম এবং আমরা চালু করলাম। কারণ আমরা মানলাম, চালু করলাম, এটা বাধ্যতার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দেবে বা কেন্দ্র আর রাজ্য একসঙ্গে কাজ করছে। তো ওই অর্ডারটাই কোথায় পাবেন? অর্ডারটা কি আছে? অর্ডারটা কিন্তু খুব গোপন, ভয়ঙ্কর অর্ডার। সেই অর্ডারটা আমার লেখা নাগরিকত্বের সার কথা। নাগরিকত্বের সার কথা যে বই 6 মাস আগে বেরিয়েছিল, আপনি অ্যামাজনে পেতে পারেন, আপনি কলেজ স্ট্রিটের দে বুক স্টোরে পেতে পারেন, কফি হাউসের পিছনে দে বুক স্টোর বা দাস বুক স্টোরে পেতে পারেন। নাগরিকত্বের সার কথা, এই সার কথা বইয়ের কভারের প্রথমেই লেখা আছে যে কেন্দ্রীয় সরকারের গোপন রিপোর্ট ফাঁস, এবং পিছনের দিকে সম্ভবত 172 পাতায়, 172 পাতা থেকে 192 পাতা এরকম একটা কিছু হবে, ওইখানে কয়েক পাতার এই গোটা রিপোর্টটা দেওয়া আছে। এই রিপোর্টটা পড়লে আপনি বুঝতে পারবেন যে রাজনীতি আর আইন আকাশ পাতাল। রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনীতির জন্য অনেক কথা বলে থাকেন, যেমন হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী বলেন, এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। আমি তথাকথিত হিন্দু এবং উদ্বাস্তু ভাইরা তাদের বলবো, যেহেতু এখন বিজেপি সরকার, সুতরাং আপনাদের আন্দোলন করা অনেক সহজ, আপনারা আপনাদের কথাটা সহজেই পৌঁছে দিতে পারবেন মুখ্যমন্ত্রীর কাছে, যেহেতু তাঁরও ব্যাকগ্রাউন্ড বাংলাদেশ, তার মায়ের বাড়ি, মামার বাড়ি বাংলাদেশ ছিল, যিনি গর্বের সঙ্গে বলেন। ফলে তাঁর কাছে দাবি তুলুন যে এমন একটা নোটিফিকেশন বা এমন একটা আইন তৈরি করতে, যেটায় লেখা থাকবে যে হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। কারণ মুখের কথায় কোনো কাজ হবে না, হবে না, হবে না। সেই গোপন অর্ডার, যেটা আমার কাছে আপনারা
পিডিএফও চাইতে পারেন, বিনা পয়সায় আমরা প্রচুর পিডিএফ ছড়িয়েছি। কিভাবে উদ্বাস্তুরা বাঁচতে পারে সেইটাও লেখা আছে। এলটিভি কি করে পাওয়া যেতে পারে, সিএর আগে কি করতে হবে, বিভিন্ন রকম আছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছি। গত ইলেকশনের আগে আমরা আর বলিনি অভিমান করে। এই সুযোগ নিয়ে বিজেপির নেতারা, অশিক্ষিত নেতারাও, মূর্খ অশিক্ষিত নেতারা যারা সবসময় দাঙ্গা লাগাতে চায়, তারা প্রচার করেছে যে আমি বুঝি না মানিক ফকির হেরে গেছি, মানে আমি মিথ্যা কথা বলেছি। যেহেতু আমরা আর কাউন্টার কিছু করিনি, কিন্তু বাস্তবটা সেটা নয় বন্ধু। বাস্তবটা হচ্ছে আমরা হতাশ হয়ে আর সেটা করিনি, যেহেতু আমাদের কথা শোনেনি। তো দেখবেন আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি বা দামাল বাংলা যেটা বলেছে 100% মিথ্যা কথা। যদি মিথ্যা সত্যি মিথ্যা হয়ে থাকে আমার কথা, তাহলে যে কোনো সময় আমাকে গ্রেপ্তার করতে পারে। ওই আজকের তারিখ পর্যন্ত আমাকে কোনো কেউ গ্রেপ্তার করেনি বা আমাকে একটা নোটিশও পাঠায়নি। দেখুন, সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ওই গোপন ডকুমেন্টটাই বলা হয়েছে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা মায়ানমারের রোহিঙ্গা, এই অনুপ্রবেশকারী বা এই অবৈধ অভিবাসীদের কিভাবে চিহ্নিত করবে, কিভাবে ডিলিট করবে, কিভাবে ডিপোর্ট করবে এবং কোন কোন পুলিশ ডিপার্টমেন্টের কি কি দায়িত্ব, ডিটেনশন ক্যাম্প কোথায় হবে, এই ডিটেলস এই অর্ডারগুলোর মধ্যে আছে। কিন্তু সেই অর্ডারে কিন্তু হিন্দুদের ছাড়, বৌদ্ধ খ্রিস্টানদের ছাড়, এমন কোনো ছাড়ের কথা বলা নেই। 4 বারের যে মানে 8-10 পাতার যে ডকুমেন্ট, সেই যে অর্ডার, সেই অর্ডারটা একদম আইন অনুসারে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলা হয়েছে। যাই হোক, অর্ডারটা আপনারা পেতে পারবেন। যুগের পরিবর্তন ঘটছে, অনেক ঝড় আছে যেটা মাথার উপর দিয়ে উড়িয়ে দিতে হয়, আবার অনেক ঝড় আছে যেটা বুক দিয়ে আগলাতে হয়। এখন আমাদের যেটা দায়িত্ব আরও বেশি, সেটা হচ্ছে আইনের চোখে যারা ডিলিট হয়ে গেছে, এপার বাংলার অসংখ্য মানুষ, বিশেষত মুসলমান ভাইরা, তারা কতটা বিপদে পড়েন বা বিপদে পড়েন কিনা সেইটা নিয়ে আমি খুব চিন্তিত আছি। কারণ যারা বাংলাদেশ থেকে আসা মুসলমান, এদের সংখ্যা নিতান্তই কম ছিল, কারণ দেশভাগের বলি এরা হয়নি, কাজ করতে আসতো। গত 1 বছরে তারা অনেকেই ফিরে চলে, ম্যাক্সিমাম ফিরে চলে গেছে, তারা ভারতের নেই। ফলে সরকার, পুলিশ ডিপার্টমেন্ট সরকারকে কাজ দেখানোর জন্য, বিএসএফ সরকারকে কাজ দেখানোর জন্য হতে পারে ডিলিট হয়ে যাওয়া এপার বাংলার যে অসংখ্য মুসলিম পরিবার আছেন, যারা ডিলিট হয়ে গেছে, তাদেরকে বিপদে না ফেলে দেয়। ঠিক যেভাবে আমরা কিছুদিন আগে দেখেছিলাম আসামের কোনো মানুষকে, হিন্দু বাঙালিদেরকে বাংলাদেশে নো ম্যানস ল্যান্ডে ফেলে এসেছিল, পশ্চিমবঙ্গের বহু লোককে নো ম্যানস ল্যান্ডে ফেলে এসেছিল, অন্তঃসত্ত্বা জননীকে নো ম্যানস ল্যান্ডে ফেলে এসেছিল। সেই নিয়ে অনেক কাণ্ড সারা পৃথিবী জেনে গেছিল। আমরা চাই এই জিনিসটা না করে, সেটা থেকে কি করা যায়। দামাল বাংলা, আমাদের অর্গানাইজেশন দামাল বাংলা, আমরা প্রত্যেকটা ঘটনার উপর নজর রাখছি এবং আমাদের যে শাখা, অলরেডি পশ্চিমবঙ্গে বহু শাখা আছে, সেই শাখায় ডিলিট হয়ে যাওয়া মানুষদের জন্য, যেহেতু এই মুহূর্তে ট্রাইব্যুনাল দিয়ে কিছু করা যাচ্ছে না, ট্রাইব্যুনাল অতি ধীরে, এবং ট্রাইব্যুনালের কাজ সম্পন্ন না হলে জুডিশিয়ারির কাছে বা কোর্টে যাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা অপেক্ষা করছি, আমরা কাগজপত্র রেডি করছি। আর এই বিপদের হাত থেকে বাঁচতে, কালকের যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার হাত থেকে এপারের মুসলমান ভাইদের বাঁচাতে বা এপারের ডিলিট হয়ে যাওয়া SC ST OBCদের বাঁচাতে আমরা একটা বুদ্ধি খাটাচ্ছি। আশা করি আমি কালকে আবার আমি বার্তা দেবো আমাদের জন্য, আমাদের ডিলিট হয়ে যাওয়া আমাদের শাখার মানুষ